আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট থিওরি, সেটার হাল হকিকত এখন কেমন চলছে? যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে অন্য কোনো দেশের সরকার পরিবর্তন করার জন্য আমেরিকার যে ডিপ স্টেট থিওরি রয়েছে, পলিসি রয়েছে, এটা আর আমেরিকা করবে না। আর অন্য দেশের সরকার পরিবর্তন করতে আমরা কেন অর্থ বিনিয়োগ করব? ক্ষমতা আসার পর তার এই যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছিলাম। দ্বিতীয়ত তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একেবারে পার্সোনালি তিনি তাকে উল্লেখ করে বলেছিলেন যে ওই যে একজন ক্ষুদ্র ঋণের যে লোক আছে না? যে আমার নির্বাচনে আমার প্রতিপক্ষ তাদেরকে টাকা দিয়েছিল। ইত্যাদি, ইত্যাদি কথার সঙ্গে, সঙ্গে তিনি আরও বলেছিলেন যে বাংলাদেশে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি এটা বাস্তবায়ন করতে মোট কত মিলিয়ন মার্কিন ডলার, এটা সম্ভবত অলমোস্ট 49 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? 1 মিলিয়ন মানে $10,00,000। তো সেখানে 49 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করেছে। আর এই পাক ভারত উপমহাদেশকে কেন্দ্র করে তারা যে কুকর্মটি বাংলাদেশকে নিয়ে করেছে, নট লাইক দ্যাট। পাকিস্তানকে নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ করছে, খেলছে। আফগানিস্তানকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে খেলছে, নেপালকে নিয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে এবং মালদ্বীপকে নিয়ে। এবং প্রায় সব জায়গাতেই তারা শতভাগ সফল না হলেও বাংলাদেশ এবং পাকিস্তানে তারা শতভাগ সফল। আর এ দুটো দেশে তাদের এই সফলতা খুব বেশি দরকার। ভারতকে এবং চীনকে চাপে রাখার জন্য পাকিস্তানের সীমান্তে, অর্থাৎ ভারতের যে পশ্চিম সীমান্ত রয়েছে, সেই পশ্চিম সীমান্তে পাকিস্তানকে শক্তিশালী করা এবং পাকিস্তানকে অশান্ত করা, সেখানে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে ভারতের ভিতরে যে মৌলিক কতগুলো গুণাবলী গড়ে উঠেছে, আধুনিক রাষ্ট্রের মৌলিক গুণাবলী, তো সেই গুণাবলীগুলো ধ্বংস করে দেওয়া, এই কাজগুলো খুব সুকৌশলে আমেরিকা করে যাচ্ছে। অন্যদিকে আফগানিস্তানে একটা অশান্ত পরিবেশ রেখে সিআইএস কান্ট্রিগুলো, চীন এবং পাকিস্তান, তাদেরকে চাপের মধ্যে রাখা। আর বাংলাদেশে যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসি তাদের যে ফাংশনগুলো সেগুলো আরও মাল্টিপারপাস। এক নম্বর হলো মায়ানমারের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা সরাসরি হস্তক্ষেপ করতে চাচ্ছে। মায়ানমারের আরাকান রাজ্যে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, মূলত ভারত চীনকে মানে শাসন করার জন্য আর বঙ্গোপসাগরের উপরে একছত্র আধিপত্য বিস্তার করার জন্য। ভারত যেখানে তাদের কালাধান প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে, চীন যেখানে তাদের সিল্ক রুট তার একটা কেন্দ্র সেখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেটি মূলত আমেরিকা দখল করতে চাচ্ছে। এবং এটা আমেরিকা 1953-তে 53 সনে এই তাদের যে বার্মা অ্যাক্ট, এটি তারা গ্রহণ করে। এবং এই বার্মা অ্যাক্টটি 53 সালে গৃহীত হলেও এটি 1933 সনে তারা প্রথম এটা ইনিশিয়েট করে, এই বার্মা অ্যাক্টের বিষয়ে, থিওডোর ডি রুজভেল্টের জমানাতে। তারপর 20 বছর ধরে এটা পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালিয়ে তারা যে প্রকল্পটি গ্রহণ করে সেটি হলো বার্মা অ্যাক্ট, যেটি 1953-তে তারা আইনগত ভিত্তি দেয়। বোঝার চেষ্টা করুন, 53 থেকে 2000 সন পর্যন্ত 47 বছর। আর 47 বছরের সঙ্গে আপনি যোগ করেন 26 বছর, কত বছর হলো? এই পুরো সময়টা জুড়ে
এই পাক ভারতের এই অঞ্চলটিকে, অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ, তারপর ভারত, পাকিস্তান, এখানে তারা বহু বিনিয়োগ করেছে। তারা একজন অং সান সুচি মায়ানমারে তৈরি করেছে, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছে। তারা অং সান সুচিকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তারা রাখতে পারেননি। এবং এই অং সান সুচির জমানাতেই রোহিঙ্গা সমস্যাটা প্রবল আকার ধারণ করে। এর আগেও ছিল, কিন্তু সামরিক জান্তা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে সেই সমস্যাটা সমাধান করার জন্য। জিয়াউর রহমানের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, প্রথম দফায় বেগম জিয়ার জমানাতে হয়েছে, এগুলো সমাধান করা গেছে। কিন্তু অং সান সুচিকে যখন এই ইউনূসের মতো ক্ষমতায় বসানো হলো, তখন পুরো মায়ানমারের এই অঞ্চলের যে সমাজ ব্যবস্থায় যে এথনিক গ্রুপগুলো রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, তারপরে বার্মিজ, চট্টগ্রামী এবং চাইনিজ, তার সঙ্গে সঙ্গে কুকিচিন, এদের মধ্যে যে জাতিগত বিভেদ, বিসংবাদ এবং হেট্রেড, ঘৃণা এমন আকার ধারণ করেছে, প্রতিটি পক্ষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। আর তার প্রেক্ষিতে বৌদ্ধরা সেখানে শক্তিশালী হয়ে তারা মুসলমানদেরকে বিতাড়িত করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তের কারণে। একই অবস্থা ধরুন ইউনূস মাত্র 18 মাস ক্ষমতায়। এই 18 মাসের মধ্যে মানে বিএনপি সৃষ্টি হওয়ার পর, জামাত সৃষ্টি হওয়ার পর, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বিরোধিতা, হেট্রেড, ঘৃণা, বিদ্বেষ, এটা যে পর্যায়ে ছিল তা কয়েক লাখ গুণ বৃদ্ধি পেয়েছে। এখন সারা বাংলাদেশে এই তিনটি বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, মারামারি যে পর্যায়ে চলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ঠিক আরাকান রাজ্যে যে অবস্থা হয়েছে ওইরকম অবস্থা হবে। আরাকান আর্মিরা যেভাবে চীন থেকে, তারপরে ব্যাংকক থেকে, মানে থাইল্যান্ড থেকে অস্ত্র সংগ্রহ করেছে, এখানে যে গ্রুপটি শক্তিশালী হবে তারা অস্ত্র হাতে তুলে নেবে। কেউ হয়তো পাকিস্তানের অস্ত্র পাবে, কেউ হয়তো চীনের অস্ত্র পাবে, কেউ হয়তো ভারতের অস্ত্র পাবে। এবং এটা যখনই হয়ে যাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, আর ঠিক সেই সময়টাতে তারা যে বার্মা একটা করতে চাচ্ছে, সেই বার্মা একটা তারা চোখ বুজে করতে পারবে, বিকজ ওটা ওই অংশে 100% হয়ে আছে, মানে আরাকান অংশে হয়ে আছে। এখন বাংলাদেশে সেই জিনিসটি কখন কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে মার্কিন চক্রান্ত কোনো অবস্থাতেই থেমে নেই। এখানে অবস্থা দৃষ্টে মনে হতে পারে যে হয়তো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে মূলত এই কাজগুলো করা হয়েছে। নট লাইক দ্যাট। শেখ হাসিনার সঙ্গেও আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল, যেভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গেও আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু মমতা ব্যানার্জি এবং শেখ হাসিনা পরস্পর দুই মেরুতে থেকে একটি রাজনৈতিক পরিমণ্ডলে যে হেট্রেট তৈরি করেছে, বিভেদ তৈরি করেছে, সেই বিভেদের ফলে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে, আর ওখানে মমতা ফিনিশ হয়ে গেছে। মমতাকে দিয়ে ওখানে মুসলিম উগ্রবাদকে ওখানে জাগ্রত করা হয়েছে। আর মুসলিম উগ্রবাদকে যখনই জাগ্রত করেছে, সে মমতা যত মুসলমানদেরকে কাছে ডেকে নিয়েছে, ওখানে বিজেপি তত বেশি শক্তিশালী হয়েছে। একইভাবে মমতা যেভাবে তার পরিবারতন্ত্র, তার ভাতিজা অভিষেককে যেভাবে সামনে নিয়ে এসেছে, একইভাবে বাংলাদেশে শেখ হাসিনা, শেখ পরিবারের যারা লোকজন, ইচ অ্যান্ড এভরিবডি, যার যেখানে যতটুকু রক্তের দাবি আছে শেখ হাসিনার সঙ্গে, প্রত্যেকটা লোক এই 17 বছরে ফুলে ফেঁপে বটগাছ হয়ে গেছে। এবং ধপাস করে শেখ হাসিনা এবং মমতা একই সঙ্গে পড়ে গেছে। পড়ে গিয়ে
এখন দ্বিতীয় পর্ব চলছে। এটা শুধু রেজিম চেঞ্জ নয়, ওখানে উগ্র হিন্দুত্ববাদ চলে এসেছে এবং এথনিক ক্লিনজিং যেটিকে বলা হয় ওটি পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারে, আর খুব দ্রুত শুরু হয়ে যাবে ত্রিপুরাতে। হিন্দু এবং মুসলমানদের যে দাঙ্গার পুরো উত্তাপ এসে পড়বে বাংলাদেশে। আর তার ফলে এই যে বাংলাদেশে এখনো যে 1 কোটি হিন্দু আছে, এই 1 কোটি হিন্দুর জীবন সমপরিমাণ এখানে প্রায় বৌদ্ধ এবং খ্রিস্টান যারা আছে, সংখ্যালঘু আছে, তাদের উপরও জুলুম এবং অত্যাচার অনিবার্য হয়ে পড়বে। এর কারণ হলো সমাজ যখন বিশৃঙ্খল হয়ে পড়ে তখন দুর্বল যারা থাকে, অসহায় যারা থাকে তাদের উপরে জুলুম অত্যাচার হয়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এখানে যদি অন্য যে কোনো গ্রুপ, বাহাই সম্প্রদায় হয়, এখানে কাদিয়ানি আছে, তারা হয় ইসমাইলিয়া আছে, তারা হয় শিয়া আছে, শিয়াদের মধ্যে আবার মানে ইসমাইলিয়া শিয়া আর একটা ইরানপন্থী শিয়া, মানে পাকিস্তানপন্থী শিয়া এবং ইরানপন্থী শিয়া, এই দুটো গ্রুপই কিন্তু আমাদের এখানে আছে। কাদিয়ানির অত্যন্ত শক্তিশালী। তো যখনই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, এই মুসলমানরা কাদিয়ানিদেরকে আক্রমণ করবে, আগা খান ফাউন্ডেশন আক্রমণ করবে, এরপরে আরও অনেক কিছু। তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতরা জামাত ইসলামীকে আক্রমণ করবে, জামাত ইসলামী মাজারগুলোকে আক্রমণ করবে, হেফাজত তাবলিগকে আক্রমণ করবে, তাবলিগের এক গ্রুপ আর এক গ্রুপকে আক্রমণ করবে। এভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, এরকম যদি একটা অবস্থা তৈরি হয়, ঠিক যেভাবে গোপালের রাজত্ব, পাল বংশের গোপালের রাজত্বের আগে 100 বছর ধরে দেয়ার ওয়াজ এ ফাইটিং, যেটাকে বলা হয় মাতসার ন্যায়। বাংলাদেশে যে সময়টাতে মাতসার ন্যায় ছিল, অলমোস্ট ঠিক সেই সময়টিতে জাজিরাতুল আরবে আইয়ামে জাহিলিয়াত ছিল। এখানের 100 বছর অন্ধকার যুগ, ওখানে 100 বছর অন্ধকার যুগ ছিল। তো এই যে একটা ঐতিহাসিক টানাপোড়েন, সেই টানাপোড়েন আবার আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি প্রায় 1500 বছর পরে। এখন এই যে একজন ইউনূসের কারণে বা তাকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো জায়গাটাতে যে হেট্রেট, পারস্পরিক হেট্রেট, একজন আরেকজনের মনের মধ্যে যে প্রতিহিংসা, অবিশ্বাস, সন্দেহ, আতঙ্ক, ভয় তৈরি করে ফেলেছে, এর ফলে মানুষের কর্মশক্তি, স্বপ্ন দেখার ক্ষমতা সব কিছু নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ কবে ফিরে আসবে, বিএনপি সেই চিন্তা। আওয়ামী লীগ ফিরে এসে বিএনপিকে কীভাবে কী করবে, আওয়ামী লীগের সেই চিন্তা। জামাতকে কী করবে সেই চিন্তা, জামাত চিন্তায় করছে সেখানে সে কী করবে। এনসিপির যারা বিপ্লবী তারা বলল যে হায় আল্লাহ, এ কী হলো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আমাদেরকে তো শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। এই পুরো জিনিসই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট প্ল্যান, সেই প্ল্যানের এখন দ্বিতীয় পর্ব চলছে। প্রথম পর্ব যেটি, সেটি হয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, এখন দ্বিতীয় পর্ব চলছে। আর তৃতীয় পর্বতে কি হবে আশা করি আপনাদেরকে বুঝাই বলতে হবে না, আপনারা খুব সহজে সেটা বুঝতে পেরেছেন। সাম্প্রতিক সময় যদি আপনি দেখেন, ভারতের পক্ষ থেকে যিনি রাষ্ট্রদূত হিসেবে আসছেন, তিনি সরকারের একজন মন্ত্রী ছিলেন, ভারত সরকারের, এবং এই প্রথম ভারত কোনো একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ঝানু রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠালেন রাষ্ট্রদূত হিসেবে। আমরা নাকে তেল দিয়ে ঘুমালো, দিল্লি কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। তারা এই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তাদের যে এই খেলা, গাঙ্গেয় বদ্বীপকে নিয়ে যে খেলা, তারা ঠিকই বুঝতে পেরেছে। দে আর মাস মোর অ্যালার্ট, মোর দ্যান এনিথিং। আবার আমেরিকা এই যে ভদ্রলোককে এখন রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছেন, তিনি মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন। অতীতে আপনি দেখুন যে এই ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে দেখুন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এবং 1972 থেকে এখন পর্যন্ত সকল রাষ্ট্রদূতকে একে অপরে দেখতে থাকুন। দেখি এই ভদ্রলোককে আপনার কী মনে হয়? সবার সাথে ব্যতিক্রম, আকার আকৃতি, চাহনি, কথাবার্তা, পোশাক আশাক, কর্মকাণ্ড সব কিছুতেই অতি সতর্কতা, অতি অভিনয়, অতি ভালো মানুষই হওয়ার চেষ্টা এবং অতি বেশি মুভমেন্ট। 1 মিনিটে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে,
বিরোধী দলীয় নেতার সাথে দেখা করছে, কখনো কখনো তাদেরকে ডেকে পাঠাচ্ছে, রাতের আধারে অনেকের সাথে বৈঠক করছে, কোনো মিডিয়া জানছে না, আর যাকে ইচ্ছে তাকে মার্কিন রাষ্ট্রদূত ডেকে নিচ্ছেন, কথা বলছেন এবং তিনি মুভমেন্ট করছেন, জাস্ট লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল অথবা ব্রিটিশ এম্পায়ারের ভাইসরয় হিসেবে। তো এই যে বাংলাদেশে যে সকল তৎপরতা চলছে, এই তৎপরতার প্রেক্ষিতে আপনি দেখবেন যে যখন ঘূর্ণিঝড় আসে, কিছু পাখপাখালি ঝড়ের আগে উড়তে থাকে, ভূমিকম্পের আগে কিছু প্রাণী নড়াচড়া করতে থাকে। তো ওরকম কোনো একটা গরু মারা যাবে, এটা কেউ টের না পেলেও মরার আগে শকুনগুলো টের পেয়ে যায়, তারা উড়তে থাকে। তো সেই দিক থেকে আপনি দেখবেন যে মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট, যে বিভিন্ন গ্যাং, তারা নড়াচড়া করছে। এই 4-5 মাস ধরে, অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নতুনভাবে নড়াচড়া শুরু করেছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা উত্তেজনা ছড়াচ্ছে, কখনো দেশ বিরোধী, কখনো সরকার বিরোধী, কখনো রাষ্ট্র বিরোধী, কখনো বিএনপি বিরোধী, কখনো আওয়ামী লীগ বিরোধী, কখনো জামাত বিরোধী। অ্যাজ এ হোল ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, সরকারকে প্রমোট করা, এ ধরনের কোনো কাজই কেউ করছে না, বরং একে অপরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাত, অভিঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য তারা সেই পুরনো চালগুলো চালছে, যেই চালের কারণে আরাকান রাজ্যে 10 থেকে 12টি পক্ষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমাদের এই দেশটি 18 কোটি মানুষ, ছোট্ট একটি ভূখণ্ড। এখানে আসলে কোনো অরণ্য নেই, পাহাড় নেই, যা আছে একেবারে সীমিত। এগুলো মানে জঙ্গল সলিমপুরের মতো। আমাদের 18 কোটি মানুষ যদি মনে করে যে আমরা এখন সুন্দরবনে, সরকার অনুমতি দেয়, সুন্দরবনে তোমাদেরকে জমি দেওয়া হলো, ওই দিন 1 সপ্তাহের মধ্যে সুন্দরবন দখল হয়ে যাবে এবং সমস্ত সুন্দরবনে আপনি কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, গাছ গাছালি কিচ্ছু পাবেন না। যদি বলা হয় পার্বত্য চট্টগ্রামে আপনারা গিয়ে বসতি স্থাপন করুন, যে যতটুকু দখল করতে পারবেন তার ততটুক, পার্বত্য চট্টগ্রাম সাবাড় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তো আমাদের জনসংখ্যা এত বেশি যে আমাদের এই জনসংখ্যার কারণে পাহাড়, নদী, সমুদ্র কোনো কিছুই নিরাপদ না। যদি বলা হয় পদ্মা নদী তোমাদেরকে লিজ দিয়ে দেওয়া হলো, যে যতটুকু দখল করতে পারো তোমাদের, দেখবেন যে পদ্মা নদী পুরোটা বাঁশ দিয়ে ঘেরাও করে বাঙালি দখল করে ফেলেছে। দেয়ার ইজ নো রিভার। এ কারণে এত বেশি জনগণ, এটাকে আসলে জনগণের অরণ্য বা জনগণের বনাঞ্চল বলা যেতে পারে। আপনারা জানেন যে বনের, অরণ্যের একটা দিন আছে, রাত্রি আছে, অরণ্যের একটা আইন আছে। তেমনি জনগণ যখন অরণ্যে পরিণত হয়ে যায়, সেই অরণ্যেরও অনেকগুলো রোদন আছে, কান্না আছে, ভয়ঙ্কর দীর্ঘশ্বাস আছে। অরণ্যের দিন আছে, রাত আছে, অরণ্যের আইন, দ্য জঙ্গল আইন, সেটা আছে। তো এই জনগণ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, এই জনগণের মধ্যে যদি পারস্পরিক হেট্রেট চলে আসে, অভিঘাত চলে আসে, তারা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, সেটা ঢাল সুরকি থেকে শুরু করে খুন্তি, কোদাল, AK-47 থেকে শুরু করে স্নাইপার রাইফেল, হোয়াট এভার মেবি, এই মুহূর্তে এই 18 কোটি মানুষের যে ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধ ইরান আমেরিকার যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চেয়ে কোটি কোটি গুণ ভয়ঙ্কর হয়ে উঠবে। রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।